আমি রাজ, পেশায় সরকারি কর্মচারী। কাজ করার পাশে ঘুরতেও খুব পছন্দ করি। কাজের সূত্রে নিজের গ্রামে সেরকম যাওয়াই হয় না। কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করলেও কাজের চক্করে সেটাই ব্যর্থ হয়ে যায়। এবার ভাবছি অবশ্যই কোথাও ঘুরতে যাব। আর তাছাড়া অফিসের কাজ প্রায়ই শেষ। এসব কথা ভাবতে ভাবতে ফোনটা হঠাৎ বেজে উঠল। দেখলাম ফোনে একটা অচেনা নাম্বার। ফোনটা রিসিভ করি। ওদিক থেকে একটা চেনা কণ্ঠস্বর ভেসে আসলো। তখন আর আমার বুঝতে বাকি রইলো না, এটা আসলে আমার বন্ধু কুমার। হ্যালো রাজ, আমি কুমার বলছি রে। ভালো আছিস? ভালো আছি। তুই ভালো আছিস তো? আর তোর বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। বাই দ্য ওয়ে, তোর কাজ কেমন চলছে? এই ঠাকুরের কৃপায় সব ভালোই চলছে। ছোটবেলা থেকেই আমরা খুব ঘুরতে পছন্দ করি। অফিসের কাজও প্রায় শেষ। এবার ভাবছি গ্রাম থেকে ঘুরেই আসবো। তা কুমার, এখন তাহলে গ্রামের অবস্থা কিরাম? না রে রাজ, দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না। গ্রামের অবস্থা খুব একটা ভালো নেই। কেন রে, গ্রামের আবার কি হলো? বিগত 10 দিন ধরে গ্রামে এক অদ্ভুত ঘটনা ঘটছে। পাড়ার পশু প্রাণীগুলো হঠাৎ করে যেন কোথাও উধাও হয়ে যাচ্ছে মাঝরাতে। ওপাড়ার রফিক কাকুর বাড়িতে মাঝরাতে গরুর গোয়াল থেকে হঠাৎ শব্দ শুনতে পায় রফিক কাকু। গোয়ালে গিয়ে রফিক কাকু এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সেইখানে এক অদ্ভুত ছায়ামূর্তি গরুটিকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। রফিক কাকু তা দেখে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে তুলে নিয়ে আসে। পরের দিন সকালবেলা রফিক কাকুর বাড়িতে মুন্ডহীন গরুর দেহ পাওয়া যায়। এরপর থেকে গ্রামের সবাই খুব আতঙ্কিত হয়ে রয়েছে। হ্যাঁ, আজকালকার দিনে এসব ঘটনা হয় নাকি তাই? হয়তো দেখে যাক কোনো হিংস্র পশুর কাজ। না রে রাজ, এটা কোনো হিংস্র প্রাণীর কাজ নয়। যে কোনো পিশাচ বা রাক্ষসের কাজ এটা। না রে কুমার, এটা কোনো হিংস্র পশুরই কাজ। তুই চিন্তা করিস না তো। বন দপ্তরের লোককে খবর দিকে যা। যদি কোনো হিংস্র পশু হয়ে থাকে, তারা অবশ্যই এসে তুলে নিয়ে যাবে তাকে। রাক্ষস পিশাচ বলতে কিছু আছে বলে আমি কখনো বিশ্বাস করতাম না। ছোটবেলায় অনেক ভূতের গল্প শুনেছি বটে, কিন্তু ওগুলো আমি কখনো বিশ্বাস করিনি। তবুও মনের ভিতরটা কেমন যেন ধড়াস করে উঠল। অফিসের কাজ শেষ করে ভাবলাম একবার গ্রাম থেকে ঘুরিয়ে আসি। কুমার যে ব্যাপারটা বলল, ওই বিষয়ে আমি আর সেরকম ভাবলাম না। তারপর আমি গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। তারপরের দিন তড়িঘড়ি করে স্টেশনে এলাম। ট্রেনে চাপার পর মনের মধ্যে সেই কুমারের বলা কথাগুলি ঘুরতে লাগলো। আমি আর বেশি সে ব্যাপারে ভাবলাম না। ট্রেন থেকে নেমে স্টেশনের পাশে রাস্তা ধরে গ্রামের দিকে রওনা দিলাম। স্টেশন থেকে আমাদের গ্রাম খুব বেশি দূর নয়। পথে যেতে যেতে গ্রামের কিছুটা আগে নিমাই কাকার সঙ্গে দেখা হলো। আসলে নিমাই কাকা হলো আমার বন্ধু কুমারের বাবা। কি বাবা, কেমন আছো? কাজ কেমন হচ্ছে? সব ভালো তো? হ্যাঁ কাকা, কাজ সব ভালোই চলছে। তোমরা কেমন আছো? গ্রামে কি খবর, সবাই ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমরা ভালো আছি। কুমার তোমার কথা অনেক বলে। গ্রামের অবস্থা খুব একটা ভালো নেই। খুব অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, যার বিবরণ কেউ দিতে পারবে না। কুমার আমাকে ব্যাপারটা সবই বলেছে। তবে আমার মনে হয় এটা কোনো হিংস্র প্রাণীরই কাজ। না বাবা, এই কোনো হিংস্র প্রাণীর কাজ নয়। এই মনে হচ্ছে পিশাচের কাজ। আচ্ছা, তুমি এবার বাড়ির দিকে রওনা দাও। হ্যাঁ কাকা, আসছি তাহলে। অল্প কিছুটা পথ হাঁটার পর নিজের গ্রামে এসে পৌঁছালাম। তারপর আমি আমার সেই পড়ে থাকা বাগান বাড়িতে গিয়ে উঠলাম। কৈলাস কাকা আমার এই বাগান বাড়িটি দেখাশোনা করে। কিন্তু আজ কৈলাস কাকা তো বাগান বাড়িতে নেই। কারণটা অবশ্য আমি আগে থেকেই জানতাম। কৈলাস কাকার মায়ের খুব শরীর খারাপ, তাই পাশের গ্রামে গেছে ডাক্তার দেখাতে। তাই আমি নিজের থাকার ব্যবস্থা নিজেই নিলাম। কুমারের বলা কথাগুলি ভাবতে ভাবতে ঝটপট খাওয়া সেরে কুমারের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণের মধ্যেই কুমারের বাড়িতে এসে পৌঁছালাম। দিয়ে ডাক দিলাম কুমারকে। কুমার, এ কুমার, কুমার রে, এ কুমার। এই রাজের গলা মনে হচ্ছে। রাজ কি সত্যি গ্রামে এলো? দরজা খুলে দেখি রাজ এসেছে। রাজকে দেখে আমার খুবই ভালো লাগলো।
রাজ, কখন এলি তুই? আমি ভেবেছিলাম হয়তো তুই আসবি না। আরে না না, তোর গল্প শুনে আমি ভয় পাইনি। দাঁড়া, এবার তুই সব ঘটনাই জানতে পারবি। তোর বাবার সঙ্গেও দেখা হয়েছিল, তিনিও আমাকে একই কথা বললেন। তবে আমার কি মনে হয় জানিস, রফিক কাকু হয়তো কোনো গাছের ছাওয়া দেখে ভয় পেয়ে গেছে, আর গরুটিকে কোনো হিংস্র পশু এসেই খেয়েছে। এই ব্যাপারে কুমার আর কিছু বলল না। চল আমরা একটু গ্রামের শেষ প্রান্ত থেকে ঘুরে আসি। চল তাহলে ঘুরেই আসা যাক। এই বলে তারা গ্রামের শেষ প্রান্তের দিকে রওনা দিল। গ্রামের শেষে একটি বড় জঙ্গল রয়েছে। হাঁটতে হাঁটতে তারা কখন ওই জঙ্গলের মাঝখানে গিয়ে পৌঁছেছে সেটা তারা খেয়াল করতে পারিনি। দেখ রাজ, গল্প করতে করতে কখন যে আমরা জঙ্গলের মধ্যিখানে চলে এসেছি সেটা আমরা খেয়াল করতে পারিনি। চল আমরা ফিরে যাই। হ্যাঁ কুমার, গল্প করতে করতে যে কখন এত দূর চলে এসেছি সেটা আমিও খেয়াল করিনি। চল তাহলে ফেরাই যাক। এই বলে তারা বাড়ির পথে রওনা দিল। কিছুটা পথ যাবার পর তারা এক ভয়াবহ জিনিস দেখতে পেল। কিছুটা দূরে গাছের নিচে একটা অস্পষ্ট বিশাল বড় ছায়ামূর্তি দেখতে পেল তারা। রাজ, ওই দেখ, গাছের নিচে কে যেন একটা দাঁড়িয়ে আছে। রাজ দেখ, এবার তো তুই বিশ্বাস করবি যে গ্রামে আমাদের এক ভয়ঙ্কর পিশাচের বাস রয়েছে। এই দৃশ্য দেখে আমি কাঁপতে লাগলাম। আমি দেখলাম ওই ভয়ঙ্কর বিশাল বড় ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে। কুমার, চল পালাই, না হলে এই ভয়ঙ্কর জিনিস আমাদের মেরে ফেলবে। এই বলে আমরা প্রাণপণে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে শুনতে পেলাম এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, হা 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 হা। এই শব্দ শুনে আমরা প্রাণপণে দৌড়ে বাড়ি চলে এলাম। আমার শরীর তখনও ভয়ে থরথর করে কাঁপছে। তাই আমরা আর বেশি রাত না করে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লাম। রাতে ঘটল এক অদ্ভুত ঘটনা। পাশের বাড়ি ঘটন বুড়োর বাড়িতে হঠাৎ মাঝরাতে গরুর প্রচণ্ড চিৎকারে আমাদের ঘুম ভেঙে গেল। বাঁচাও, বাঁচাও, পিশাচে আমার গরু নিয়ে চলে গেল, কেউ আমার গরুটাকে বাঁচাও। কুমার, ঘটন কাকা মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে। চল আমরা ঘটন কাকাকে গিয়ে সাহায্য করি। হ্যাঁ রাজ, চল চল তাড়াতাড়ি চল। কাকা, কি হয়েছে? বাবা, মাঝরাতে হঠাৎ গরুর চিৎকার শুনতে পাই ঘর থেকে। বাইরে বেরিয়ে দেখি সেই পিশাচ আমার গরুটাকে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। দেখতে পেলাম গোয়ালের মাটিতে সেই গরুটাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার দাগ লক্ষ্য করা যাচ্ছে। সন্ধ্যাবেলায় সেই ভয়ঙ্কর দাগ দেখে আমরা একটু এগোলাম। একটু এগোতে না এগোতেই সেই দাগ আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। আমার জানা পাশের গ্রামে এক তান্ত্রিক রয়েছে, তোরা দুজন যা তো সেই তান্ত্রিকের কাছে। পরের দিন সকালবেলা আমি আর কুমার মিলে চললাম সেই তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে পৌঁছে দেখলাম তান্ত্রিক তখন ধ্যানে মগ্ন। বাবা, আমরা অনেক সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। আমি সবই জানি। ও খুব ভয়ঙ্কর এক পেট আত্মা। এত সহজে ও তোদের গ্রামকে ছেড়ে যাবে না। বাবা, কিছু করুন, এই পিশাচের হাত থেকে আমাদের গ্রামটাকে বাঁচান। তোমরা চিন্তা করো না, আজ পূর্ণিমার রাত। আজ রাতে তোমরা সবাই জঙ্গলে আসবে, সেই পুরনো নিম গাছের তলায়। আমি তোমাদের সাথে ঠিক ওখানেই দেখা করব। আমরা বাবার কথা মতো ঠিক মাঝরাতে সেই নিম গাছের তলায় হাজির হলাম। বাবা তার আগে সেখানে বসে বসে যজ্ঞ করছিল। তোমরা এসেছো তাহলে, এবার এসো, এসে আগুনের সামনে বসো। আর একটা কথা তোমাদের বারবার করে বলে দিচ্ছি, কেউ ডাকলে তোমরা পেছন ফিরে তাকাবে না। এবার আমি যজ্ঞ শুরু করলাম। এই বলে বাবা যজ্ঞ শুরু করলো। ওং ক্রিং ব্রিং ফট।
কিরিং বেরিং ফট, তুই যেখানেই থাকিস আমার হাত থেকে আজ তুই বাঁচতে পারবি না। ওং তিরিং বিরিং ফট, ওং তিরিং বিরিং ফট। বাবার এই মন্ত্র বলার সাথে সাথে অনেক জোরে জোরে হাওয়া চলতে শুরু করলো। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর পিশাচটি সামনে চলে এলো। তার ছায়ার মতো শরীর, চোখ দুটো লাল টকটকে, দাঁত ভরা হিংস্র হাসি। পশুর মতো সে চিবিয়ে খাবে মানুষগুলোকে, এমন তার চেহারা। তুই কি চাস? কেন এই গ্রামের মানুষদের উপর অত্যাচার করছিস? তাদের কেন সব পশু খেয়ে নিচ্ছিস বল? তুই গ্রাম ছেড়ে চলে যা, চলে যা বলছি এখান থেকে, না হলে তোর কিন্তু ভালো হবে না। সেই ভয়ঙ্কর পিশাচটি তার ফ্যাঁস ফ্যাঁসে গলায় কথাটি বলল। এটা শুনে তান্ত্রিক বলে উঠল, এই তুই কি বলছিস? তুই যাবি না মানে? তুই থেকে ধরেছে আমি কোথাও যাব না, এখানেই থাকবো। তুই এই গ্রাম থেকে যাবি না? তাহলে এই নে। এই বলে তান্ত্রিক তার কাছ থেকে একটা মন্ত্র পড়া পাত্র থেকে জল ছুঁড়ে দিল সেই ভূতটার দিকে, এবং তার সঙ্গে সঙ্গে সেই ভূতটি জ্বলতে শুরু করলো। আর জ্বলতে জ্বলতে ধীরে ধীরে শেষ হয়ে গেল।